ওকে, তো ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি একটু চেক করে নিই। আচ্ছা। আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে আমরা তাপগতিবিদ্যা লেকচার 4 দেখতে দেখতে আমাদের অলরেডি 3টা ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে এবং 4 নম্বর লেকচার। আমাদের থিওরির হয়তো আর 2টা ক্লাস লাগবে, তারপরে আমরা হচ্ছে কি করব, আমির হোসেন স্যারের যে বইটা আছে সেটার ম্যাথগুলা করব। সব ম্যাথ কিছু বাদ দিব না, এবং একটা ক্লাসে এমসিকিউ দেখাই দিব। ওকে, তো সবাই সবাই তোমাদের নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের ক্লাসের পারফরমেন্স এবং দেখা যায় হচ্ছে অনেকে অনেক মেনশন দেয়, সব কিছুর উপর ভিত্তি করে আমরা প্রতি ক্লাসে 2জনকে লেকচার শিট দিই। আজকে হচ্ছে অলরেডি 7 জনের লেকচার শিট পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো আজকের ক্লাস এবং দেখা যাবে নেক্সট ক্লাসে যারা পাবে তাদেরটাও হচ্ছে পরশুদিন পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও, বেশি বেশি ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের তোমাদের হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করতে পারো, অথবা বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিতে পারো। স্পেশালি মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ওকে, এবং সবচেয়ে বেশি বেশি করে মেনশন দাও। মেনশন দিয়ে হচ্ছে যদি এমন হয় যে তুমি গিফট পাও নাই, তাহলে হচ্ছে অবশ্যই আমাকে সেটা স্ক্রিনশট করে মানে মেসেজ করবা। ওকে, আমরা শুরু করে দিই, বেশি টাইম নেওয়া যাবে না। আচ্ছা, আর ক্লাসের রেসপন্সটা একটু বাড়াইতে হবে এবং ক্লাস নোট করতে হবে। তুমি ক্লাস নোট করবা, সেটা হচ্ছে আমাদের এখানেই যে ব্ল্যাক হোল ফিজিক্স এই গ্রুপেই সাবমিট করবা। ওকে, আমরা শুরু করে দিই। আমাদের আজকের যে টপিক আমরা সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছি কি, গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে যে এন্ট্রপি এন্ট্রপি নিয়ে পড়ছিলাম। তো আজকের যে ক্লাসে, সেই আজকের ক্লাসে আমরা আসলে কি পড়বো, আজকের ক্লাসে আমরা পড়বো প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। মজার বিষয় হচ্ছে আমরা কেন এই টপিকটা পড়াচ্ছি মানে শুরুতেই, কারণ হচ্ছে তোমার এন্ট্রপির সাথে এই টপিকটার অনেক সম্পর্ক আছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, একটু খেয়াল করি। দেখো, আচ্ছা, আরেকটা ভালো জিনিস যেটা আমি বলতে আসলে ভুলে গেছি, যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং যে বোর্ডটা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলো, একটু দ্রুত দ্রুত রেসপন্স করো আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। আর সবাই সবাই শেয়ার দিয়ে দিও, যারা হচ্ছে ক্লাসে আসো সবাই একটা করে শেয়ার দিয়ে দাও, মিনিমাম একটা করে শেয়ার দিয়ে দাও। আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং আহ, মানে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু জানাও, তাহলে আমি দ্রুত ইয়ে করে দিই, শুরু করে দিব। ওকে, ওকে, বিন্দু দেখতে পাচ্ছি অনেক অনেক মেনশন দিচ্ছে, সৈকত সৈকত অনেক মেনশন দিচ্ছে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। আর যারা হচ্ছে আজকে প্রথম ক্লাস করতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আগে 3টা ক্লাস অবশ্যই দেখে নিবা। 3টা ক্লাস হচ্ছে আমাদের গ্রুপেই আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে আছে। ওকে, তাহলে দেখো, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নাম শুনেই বুঝতে পারতেছো প্রত্যাবর্তী মানে কি, মানে যেটা পুনরায় আগের জায়গায় রিটার্ন করে, কি করে, মানে প্রত্যাবর্তন করে। ওকে, তার মানে কি, রিটার্ন করে। তোমরা এরকম পড়ছিলা, মনে আছে যে আমরা পড়ছিলাম যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কেউ বলতে পারবা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? আচ্ছা, বলতে হবে না, এত ব্রেনে প্রেশার নিতে হবে না। স্বদেশ প্রত্যাবর্তন মানে কি, মানে কি বঙ্গবন্ধু আগে দেশেই ছিল, যুদ্ধের সময় দেখা যায় হচ্ছে পাকিস্তানে কারাগারে ছিল, তারপরে দেশ স্বাধীন হওয়ার পর আবার স্বদেশে আসছে। তার মানে কি, প্রত্যাবর্তন করছে, মানে আগের জায়গায় আসছে, এটাই হচ্ছে আসলে প্রত্যাবর্তন। খেয়াল করো, তার মানে রিটার্ন করবে। কেমন রিটার্ন করবে, ধরো একটা প্রসেস এ থেকে শুরু হইলো, এ থেকে শুরু হয়ে সেটা বি তে আসলো, সেটা কি করলো, বি তে আসলো। তাহলে এখন এই প্রসেসটা যদি বি থেকে আবার এ তে আসতে পারে তাহলে সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে দেখো, এবং প্রসেসটা কি হলো, বি থেকে এ তে আসলো, তার মানে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেন? কারণ হচ্ছে এ থেকে শুরু হইলো, আবার এ তে কিন্তু ব্যাক আসলো। ওকে, এতটুকু আমরা হচ্ছে বেসিক ধারণা জানি, আমরা পরবর্তী আরো আসতেছি। এখন অপ্রত্যাবর্তী মানে হচ্ছে যেটা ধরো মানে রিটার্ন করবে না, রিটার্ন করে না। আমরা আরো অনেক কিছু বলবো, আগে তুমি বেসিক ধারণাটা নাও। ধরো এ থেকে শুরু হইলো, তাহলে এ থেকে শুরু হয়ে বি তে গেল, তারপরে এটা বি থেকে আবার এ তে আসতে পারবে না। ধরো বি থেকে এখানে একটা বিন্দুতে সি তে আটকায় গেছে, সি তে আটকায় গেছে। তাহলে দেখো, এই এ থেকে বি তে গেল, এ থেকে বি তে গেল,
এবং বি থেকে কি হলো, সিতে আসলো। তার মানে দেখো এটা কি আগের জায়গায় ব্যাক করতে পারছে, এতে কি ব্যাক করতে পারছে, পারে নাই। তার মানে এটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা হচ্ছে কি আগের জায়গায় ব্যাক করে নাই। ওকে, কারো কি বুঝতে সমস্যা আছে আমাকে একটু জানাও, যে কারো বুঝতে সমস্যা আছে কিনা, একটু দ্রুত দ্রুত জানাও। দিয়া দিয়া হচ্ছে অনেক মেনশন দিচ্ছে, দিয়া অনেক মেনশন দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারণ কি এটা বুঝতে সমস্যা আছে এতটুকু পর্যন্ত বুঝতে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা এখন বাকি কথাগুলো যাচ্ছি, বাকি সবকিছুই তোমাদের বইয়ের লাইন, যতগুলো লাইন আছে সবগুলাই পড়াই দিব, অর্থাৎ তোমাকে আর বাসায় বসে বসে ওরকম পড়তে হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু খেয়াল করি তাহলে। এতটুকু পর্যন্ত আমাদের গেল। এখন আমরা দুইটা প্রক্রিয়া সম্পর্কে আলাদাভাবে জানবো, যে আসলে দুইটা প্রক্রিয়া কিভাবে হচ্ছে, কেন, কি কারণে হচ্ছে, এসব জানবো। তাহলে ধরো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা খেয়াল করো, প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা, সেটা কেন ব্যাক আসতেছে। এই যে তোমাকে আমি বললাম যে এ থেকে শুরু করে আবার এটা বি তে গেল, বি থেকে আবার হচ্ছে কি করলো, এ তে ব্যাক আসলো। কেন ব্যাক আসছে? ধরো প্রথমবার যাইতে, সাপোজ ধরো তাপের পরিমাণ যদি ধরি আমরা dQ1, দ্বিতীয়বার যখন ব্যাক আসছে তখন লাগছে হচ্ছে dQ2। কত লাগছে? dQ2। কিন্তু দেখো একটা যাচ্ছে ডানে আর একটা বামে, তার মানে এটা কি হবে, মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে ভাইয়া এই dQ1 এবং dQ2 দুইটা হচ্ছে সমান, দুইটা সমান। এটা এই শর্তটা মানতেই হবে, যদি না মানে তাহলে সেটা কিন্তু কি হবে না, কখনোই প্রত্যাবর্তী হবে না। তার মানে প্রত্যাবর্তী হইতে হইলে কি হইতে হবে, শক্তির অপচয় হওয়া যাবে না, শক্তির লস হওয়া যাবে না। তার মানে এটা দিয়ে আমাদের বোঝাচ্ছে যে, অর্থাৎ আমাদের কি হবে না, লস নাই, অর্থাৎ শক্তির কোনো কি নাই, লস নাই, কোনো লস হইতে পারবে না। যদি কোনো সিস্টেমে শক্তির লস হয় তাহলে এটা কখনোই প্রত্যাবর্তী হবে না, মানে আগের জায়গায় রিটার্ন করবে না। ওকে, এই হচ্ছে আমাদের কথা। তাহলে এটা আমরা বুঝলাম। এখন একটু চিন্তা করো, ধরো তুমি হচ্ছে একটা পাহাড়ে উঠবা, এরকম ধরো বিশাল আকার একটা পাহাড়ে উঠবা। তো তুমি পাহাড়ে যখন উঠবা, তুমি যদি দৌড়াইয়া দৌড়াইয়া উঠো তাহলে কি হবে, তুমি কি হাঁপায়া যাবা না? অনেক হাঁপায়া যাবা। কিন্তু আমি তোমাকে বললাম তুমি পাহাড়ে উঠবা এবং পাহাড় থেকে নেমে আসবা। ধরো এদিক দিয়ে তুমি উঠতেছো এবং এদিক দিয়ে নেমে আসবা, তাহলে কি তুমি দৌড়ে দৌড়ে উঠবা নাকি আস্তে আস্তে উঠবা? তুমি এই যদি দৌড়ে উঠো তুমি কিন্তু হাঁপায়া যাবা, তুমি দেখা যাবে মানে উঠছো কষ্ট করে কিন্তু আর নামতে পারবা না। যেমন দেখা যায় আমরা যখন বান্দরবান যাই বা যে কোনো পাহাড়ে, সীতাকুণ্ড, ইতে এই সীতাকুণ্ড সেম পাহাড়ে উঠা লাগতেছে। তারপর দেখো, কিন্তু আমি যখন তোমাকে বলবো যে তোমাকে আবার রিটার্ন আসতে হবে, তার মানে তুমি কি করবা, আস্তে আস্তে উঠবা, তুমি আস্তে আস্তে যাবা, শক্তি সংরক্ষণ করবা, আবার আস্তে আস্তে কি করবা, রিটার্ন আসবা। তার মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি হবে, ধীরে ধীরে হয়। এটা কিভাবে হয়, ধীরে ধীরে হয়। কারণ খুব দ্রুত যদি হয় তাহলে কি হতে পারবে না, আগের জায়গায় ব্যাক করতে পারবে না। ওকে, ওকে। এখন দেখো এটা বুঝতে পারছো কিনা, কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু বলো, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো। এটা কিন্তু বুঝতে হবে, একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এখন তোমাকে আমি জিজ্ঞেস করি যে বাস্তবে, বাস্তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে কি কিছু আছে? বাস্তবে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে কি কিছু আছে? বা আমাকে কি একটা উদাহরণ দিতে পারবা? দেখো, প্র্যাকটিক্যালি আমাদের যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে আসলে দুনিয়াতে কিছু নাই। এটা এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে, কারণ এটা পরীক্ষিত। কেন? কারণ হচ্ছে তুমি চিন্তা করো, তুমি কখনোই এমন কোনো সিস্টেম বা এমন কোনো কাজ করতে পারবা না যেটা 100% অ্যাকুরেট হবে। ধরো আমি তোমাকে সকালবেলা হচ্ছে একটা ডিম ভাজতে দিলাম, তো এই ডিমটা যেমন হবে, বা ধরো সকালবেলা তুমি বিরিয়ানি রান্না করলা, তারপরে পরের দিন সকালবেলা আবার রান্না করলা, এরপরের দিন আবার রান্না করলা, দেখবা 3 দিন তোমার একই রকম টেস্ট হবে না, একটু হলেও 19-20 হবে। ওকে, তার মানে তুমি বাস্তবে কখনোই 100% অ্যাকুরেট কাজ করতে পারবা না। এই জন্য আমাদের কখনোই প্রত্যাবর্তী প্রক্রিয়া আসলে বাস্তবে নাই। আমাদের যত প্রক্রিয়া আছে বাস্তবিক প্রক্রিয়া, সবগুলাই হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপর আমরা কিছু প্রক্রিয়াকে প্রত্যাবর্তী ধরে নেই, কোন কোন শর্তে ধরে নেই সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ওকে, কোন কোন শর্তে ধরে নেই সেটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা খেয়াল করো তাহলে, আমরা কোন কোন শর্তে এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল দিই সেটা একটু খেয়াল করো। ধরো
আমরা সমুষ্ণ প্রক্রিয়া পড়ছি এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া পড়ছি, ঠিক না? সমুষ্ণ ও রুদ্রতাপীয় প্লাস রুদ্রতাপীয়, এই দুইটা প্রক্রিয়া তোমার প্রত্যাবর্তী হইতে পারে কখন? যদি দুইটা প্রক্রিয়া খুব ধীরে ধীরে সংগঠিত হয়। কিভাবে? স্লোলি। তোমাদের আমির হোসেন স্যারের বইয়ে 1 নাম্বার এক্সাম্পলটা এটাই দেওয়া আছে যে যদি সমুষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংগঠিত হয় তাহলে সেটা হচ্ছে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া। আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এতটুকু পর্যন্ত মুছে ফেলবো। এগুলো তোমাদের বইয়ের এক্সাম্পলই, আমি জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছি। স্থিতিস্থাপক সীমা, ধরো এটা এটা যদি একটা স্প্রিং হয়, স্থিতিস্থাপক সীমা আসলে বলতে কি বোঝায় একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই। ধরো আমরা, তুমি হাতে একটা রাবার নিয়ে এরকম টানাটানি করো না, তো রাবারটা যেই সীমা পর্যন্ত এটার আসলে কোনো চেঞ্জ হবে না, মানে যতক্ষণ পর্যন্ত তুমি টানাটানি করলে এটার কোনো প্রসারণ টসারণ কিছুই হবে না, এবং একটা পর্যায়ে টানতে টানতে কি হয়, প্রসারণ হয়ে ছিঁড়ে যাবে, এটাই হয়। তার মানে যতক্ষণ পর্যন্ত টানলে তোমার আসলে এটার কোনো চেঞ্জ হবে না, সেটাই আসলে স্থিতিস্থাপক সীমা। তো ধরো স্থিতিস্থাপক সীমার মধ্যে ধরলাম আমাদের এটা স্থিতিস্থাপক সীমা হচ্ছে এখানে এই লাইনটা, তাহলে তুমি এটাকে কি করলা, প্রথমে প্রসারণ করে এই লাইনে নিয়ে আসলা। ওকে, ধরলাম এখান থেকে এই লাইনে নিয়ে আসলা, তাহলে এতটুকু পর্যন্ত ধরো x1। তারপরে এটাকে আমি আবার বললাম তোমাকে এখন সংকোচন করে উপরে উঠাই দাও, আবার তুমি সংকোচন করে উপরে উঠাই দিছো, তাহলে বাকি পদটা ধরলাম আবার x2। তাহলে দেখো x1 ইকুয়াল টু মাইনাস x2, মানে এখানে আমি যেটা বুঝাচ্ছি, যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি একটা স্প্রিংকে সংকোচন প্রসারণ যাই করো তখন তাদের বেসিক্যালি কোনো শক্তি লস কিন্তু হয় না। কেন? কারণ ধরো এই প্রথমে নামাইতে যদি শক্তি লাগে হচ্ছে E1 পরিমাণ এবং উঠাইতে যদি শক্তি লাগে E2 পরিমাণ, তাহলে এই E1 এবং E2 কি হবে, সমান হবে। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি যদি একটা স্প্রিংকে সংকোচন করো অথবা প্রসারণ করো, সেটা কি হবে, সেটা আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো তোমাদের বইয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো আমি দেখাই দিচ্ছি, তোমরা অবশ্যই রিডিং দিয়ে পড়ে নিবা, কারণ আমি তোমাকে দেখালাম, তুমি যদি না পড়ো তাহলে আসলে কখনোই হবে না। ওকে, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি যে কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, দিয়া বলতেছে যে বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার বললে ভালো হতো। দেখো আমি এক্সাম্পল গুলো একটু খেয়াল করো। এক্সাম্পলটা দিলাম হচ্ছে যখন সমষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া দুইটাই স্লোলি, মানে ধীরে ধীরে সংগঠিত করা হবে, তখন সেটা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মতো। মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ার বাস্তবে কোনো এক্সাম্পল নাই, কিন্তু এই এক্সাম্পল গুলাকে আমরা একটা নির্দিষ্ট কন্ডিশনে ধরে নিই। কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন হলো স্লোলি, ধীরে ধীরে হইতে হবে। আরেকটা এক্সাম্পল দিলাম, যদি একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো স্প্রিংকে তুমি উঠানামা করাও, মানে এই যে সংকোচন প্রসারণ করাও, তাইলে কি হবে, এখানে কোনো শক্তির অপচয় হবে না। এখন বলতে পারো স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? স্থিতিস্থাপক সীমা হলো যেই সীমা পর্যন্ত তুমি স্প্রিংটাকে টানলে এটার আসলে কোনো চেঞ্জ হবে না, মানে ছিঁড়ে যাবে না অথবা কোনো ক্ষয় হবে না, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তার মানে ধরো আমি এটা যদি ধরি স্প্রিং এর নর্মাল অবস্থা, এখান থেকে টেনে x1 বা এখানে আনতে, বা সোজা কথায় আগে ছিল এই অবস্থানে, আমি বি অবস্থানে আনলাম, ধরলাম শক্তি লাগলো হচ্ছে E1 পরিমাণ। তারপরে ধরো এটা প্রসারণ, আবার সংকোচন করলে এটা হচ্ছে বি থেকে এ তে ফেরত যাবে, তাহলে কি হবে, ধরলাম শক্তি লাগলো E2 পরিমাণ। E1 এবং E2 দুইটা এক্ষেত্রে সমান হবে, কারণ কি, কারণ স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এখানে হচ্ছে কন্ডিশন। তখন E1 E2 যদি সমান হয়, তার মানে আমরা এটাকে বলতে পারবো কি, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, কারো বুঝতে প্রবলেম থাকলে একটু আমাকে জানাও। দেখো সেলিনা, তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, কারো যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু বলো, দ্রুত দ্রুত রেসপন্স করো। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, আর যদি সমস্যা থাকে তাহলে একটু দ্রুত রেসপন্স করবা, একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমি তোমার কাছে ব্যাক আসতে পারবো। ওকে, এখন আমরা অপত্যাবর্তী প্রক্রিয়াতে যাব। আরেকটা বিষয়, আজকে হচ্ছে আরেকটা ক্লাস আছে রাত 9টায়, সেটা হচ্ছে চলতরিতের উপর, মিডিয়াম গ্রুপ থেকে, অফু ভাই যে মিডিয়াম গ্রুপটা, সেখান থেকে হচ্ছে তোমার চলতরিতের ক্লাসগুলো হবে। তো চলতরিত চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে মিডিয়াম থেকে পড়ানো হবে। ওকে, তো রাত 9টায় অবশ্যই থাকবে। আচ্ছা, আমরা আমরা হচ্ছে এখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে দেখি।
অপত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাইছি যে এরকম একটা সিস্টেম, ধরো এ থেকে বি তে গেল, তারপরে বি থেকে এ তে আসতে পারলো না, ধরলাম সি তে আটকায় গেল, তার মানে এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তোমার হবে হচ্ছে খুবই দ্রুত। কেন দ্রুত হবে আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি, আপাতত মনে রাখো খুবই দ্রুত হবে। এবং এই প্রক্রিয়াটা কি হবে, এই প্রক্রিয়াটা হবে তোমার হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত, নিজের মতো হবে। কারণ কি, কারণ যে স্বাধীন চেতা তার কিন্তু কোনো হারানোর ভয় নেই, কি নেই, হারানোর ভয় নেই। কিন্তু ধরো যার হচ্ছে ধরো যে স্বাধীন চেতা না, ওকে, যে স্বাধীন চেতা না, ধরো যে বাচ্চা কাচ্চারা হচ্ছে ফ্যামিলি থেকে খুব বেশি প্রেশার নাই, ওরা কিন্তু পড়াশোনার প্রতিও খুব বেশি থাকে না, কারণ ওরা জানে যে ওদের কেউ কিছু করবে না, কেউ কিছু বলবে না, কেউ মারবে না, তার মানে কি ওরা স্বাধীন চেতা। তাহলে যাদের হচ্ছে তোমার যে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তারা কি হবে, তাদের কোনো কাজের আসলে হিসাব নাই, খুবই দ্রুত দেখবা যে খুবই দ্রুত সেই কাজটা করতেছে। এবং অপত্যাবর্তী প্রক্রিয়াটা কেমন, সেটা হলো ধরো একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে, তো সেই পানিটা কি কখনো দেখছো এরকম হইতে যে সেই পানিটা ধরো ঝর্ণার এখান থেকে পড়তেছে, আমি এরকম দেখাচ্ছি উপর থেকে পড়তেছে, কখনো দেখছো পানিটা আবার উপর থেকে নিচ মানে নিচ থেকে উপরে যাইতে, এরকম কি কখনো হয়, নিচে বাড়ি খেয়ে আবার ঝর্ণাতে চলে যায়, এরকম কখনোই হয় না। তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে আমাদের বাস্তবিক সকল প্রক্রিয়া হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আমাদের বাস্তবিক সকল প্রক্রিয়া হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন ধরো আমাদের এই যে ঘর্ষণ আছে, ঘর্ষণ একটা এই যখন রাস্তা দিয়ে গাড়ি চলতেছে ঘর্ষণ হচ্ছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে তোমরা তোমরা হয়তো অনেকে পড়ছো ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 7 সান্দ্রতা পড়ছো। তারপরে পড়ছো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 4 আছে চুম্বক হিস্টেরোসিস, আমরা এগুলো পড়াবো। তো হিস্টেরোসিস এই জিনিসগুলা কিন্তু সবগুলাই কিন্তু কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল। তার মানে দেখো এক্সাম্পল গুলাকে কি, ঘর্ষণ, সান্দ্রতা, এগুলা কেন অপ্রত্যাবর্তী সেটা তো আমাকে একটু জিজ্ঞেস করতেই পারো। সেটা হচ্ছে কারণ এইসব প্রসেসের মধ্যে তোমার সিস্টেমিক লস আছে। সিস্টেমিক লস জিনিসটা কি, ঘর্ষণের কারণে কি হয়, তোমার চাকার ক্ষয় হয়, শক্তি বেশি লাগে। কারণ কি, কারণ হচ্ছে গাড়িটা যাচ্ছে হচ্ছে ধরো এর দিকে যাচ্ছে, কিন্তু ঘর্ষণটা কাজ করে হচ্ছে বি এর দিকে, মানে উল্টা 180 ডিগ্রি কোণে কাজ করে। তার মানে আমাদের এই ঘর্ষণের কারণে কি শক্তি ক্ষয় হয়। সেম ভাবে সান্দ্রতা হচ্ছে তোমার ঘর্ষণ হচ্ছে কঠিনের ক্ষেত্রে যখন বাধা কাজ করে তখন সেটা হচ্ছে ঘর্ষণ কঠিনের ক্ষেত্রে, আর সান্দ্রতা হচ্ছে প্রবাহীর ক্ষেত্রে যখন বাধা কাজ করে সেটা হচ্ছে ঘর্ষণ। বলতে পারো ভাইয়া প্রবাহী কি, প্রবাহী হচ্ছে তরল এবং বায়বীয়কে কি বলা হয়, প্রবাহী বলা হয়। তাহলে দেখো এই দুইটা জিনিস। এবং হিস্টেরোসিস সেম, এখানেও শক্তির অপচয় হয়, এই জন্য আমরা এই জিনিসগুলোকে বলতে পারি কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, বিন্দু আজকে অনেক অনেক মেনশন দিচ্ছে। আচ্ছা, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমি একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। না, আজকে আজকে ক্লাসের হচ্ছে লেকচার শিট বিন্দু একটা গিফট পাবেই, কারণ ও আজকে অনেক মেনশন দিল। ওকে, খেয়াল করো। তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত দেখলাম, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই। একটু দ্রুত আমাকে জানাও যে প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা, সেখানে কি থাকবে, সেখানে সিস্টেমিক লস থাকবে, এটা মাথায় রাখবা। কি থাকবে, সিস্টেমিক লস থাকবে। আর যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া সেখানে কি থাকবে না, সিস্টেমিক লস থাকবে না। এখন আমরা এই দুইটা প্রক্রিয়া প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। ওকে, এন্ট্রপিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো, একটু খেয়াল করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কিভাবে কাজ করে সেটা একটু আমরা খেয়াল করি। তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকে জিনিসগুলো বোঝো না, যে আজকের পর থেকে বুঝতে পারবে। এবং আমরা এখান থেকে এমন একটা ইকুয়েশন বের করব যেটা দিয়ে তুমি বুঝবা যে দুনিয়া একসময় কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই দুনিয়া ধ্বংস হওয়ার ইকুয়েশন আমরা এখান থেকে বের করব। তাহলে খেয়াল করো, ধরো আমি এদিকে নিলাম প্রত্যাবর্তী প্রক্রিয়া, আমরা দুনিয়া ধ্বংসের ইকুয়েশন বের করছি, একটু অপেক্ষা করো 2 মিনিট। প্রত্যাবর্তী প্রক্রিয়া আর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে যে ইকুয়েশন দিয়ে তুমি আসলে বুঝে যাবা যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তুমি নিজেই বুঝবা। একটু খেয়াল করি, দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া আমি তোমাকে বুঝাইছিলাম যে একটা এ থেকে শুরু হবে, কোথায় যাবে, বি তে যাবে।
আর অপ্রত্যাবর্তে কি হবে, বি থেকে এ তেই ব্যাক আসবে। ধরো এ থেকে বি তে যাইতে তোমার যে তাপের পরিমাণ ধরো dQ1, এবং বি থেকে এতে আসতে লাগে হচ্ছে -dQ2। কেন মাইনাস? কারণ বিপরীত দিকে। ধরলাম দুইটা ক্ষেত্রেই তাপমাত্রা পরিমাণ হচ্ছে টি, টি তাপমাত্রা আমরা দুইটা ক্ষেত্রে ধরে নিলাম। ওকে, আচ্ছা। অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে কি হলো, ধরো এ থেকে বি তে যাবে, এখানে লাগবে হচ্ছে dQ1 পরিমাণ তাপ। আবার ব্যাক আসবে যখন, তখন তো পুরোটা আসতে পারবে না, সি তে এসে আটকে যাবে। তার মানে এখানে লাগবে হচ্ছে -dQ2, মাইনাস অবশ্যই -dQ2। এবং এখানেও তাপমাত্রা ধরে নিই টি। আরেকটা জিনিস, dQ1 গ্রেটার দেন dQ2, dQ1 গ্রেটার দেন কি dQ2। কারণ খেয়াল করো, এ থেকে বি তে যখন যাবে তখন শক্তিটা কি বেশি লাগবে, কিন্তু বি থেকে তো এতে আসে নাই, সি পর্যন্ত আসে। তার মানে কি বি থেকে এতে আসতে শক্তি বেশি লাগতো, কিন্তু যেহেতু সি তে থেমে গেছে, তার মানে কি dQ2 টা কি হবে, ছোট হবে। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আচ্ছা, খেয়াল করো খেয়াল করো, তাহলে দেখো এই হচ্ছে মানে মেইন কনসেপ্টটা। এখন আমি তোমাকে এখান থেকে ইকুয়েশন বের করে দেখাবো। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, কেন dQ1টা বড় dQ2টা ছোট, সেটা আমরা দেখালাম। এখন এখানে একটু খেয়াল করি আমরা। এন্ট্রপির ক্ষেত্রে জানি হচ্ছে ভাইয়া যে এন্ট্রপির সূত্রটা কি জানি, dS dQ বাই টি। তাহলে ধরো প্রথম ক্ষেত্রে যখন এ থেকে বি তে যাবে, তখন আমরা এটার জন্য এন্ট্রপি বের করব। dS1 এ থেকে বি ইকুয়াল টু কত হবে, প্লাস dQ1 বাই টি। এটা আশা করি বুঝতে পারছো। তারপরে ধরো আমরা dS2 বের করব, মানে বি থেকে এ তে আসবে, তখন কি হবে, -dQ2 বাই টি। এই দুটো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। মানে এ থেকে বি তে যাইতে এন্ট্রপির পরিবর্তন কত, আবার বি থেকে এতে আসতে এন্ট্রপির পরিবর্তন কত, আর কিছুই না। এই দুটো আমরা বের করলাম। আচ্ছা, তারপরে খেয়াল করো আমরা এখানে এখন পরিবর্তনটা দেখব। মানে এই যে ডেল এস বা ডিএস, ডেল এস বা ডিএস একই কথা। তাহলে কি করব, তার মানে তুমি এখানে যেহেতু আমরা লিখে দিছি আগে যে dQ1 ইকুয়াল টু dQ2 লিখে দিছি। ওকে, dQ1 dQ2 লিখে দিছি। কেন সমান, কারণ এটা আবার আগের জায়গায় ব্যাক করছে, এখানে সিস্টেমিক কোনো লস নাই। তাহলে দেখো যদি ডিএস টা বের করি, মানে 1 থেকে 2 কে বাদ দিব, তাহলে ধরো এরকম যদি করি dS1 মাইনাস dS2, আর কিছুই না। তাহলে দেখো ভাই এখানে আসলে এক্স্যাক্টলি কি হয়, dQ1 বাই টি প্লাস মাইনাস dQ2 বাই টি। তাহলে দেখো, তার মানে এই প্লাস থেকে মাইনাস বাদ দিলাম। এখন আমি তোমাকে আগেই বলছি যে ভাইয়া dQ1 আর dQ2 কি সমান। আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে, আমি আমি একটু চেক করে নিই সাউন্ড কম কেন শোনা যাচ্ছে। না, সাউন্ড ঠিক আছে তোমার এখানে। আম, আচ্ছা, ওকে, আমি আমি আরেকটু জোরে কথা বলতেছি। ঠিক আছে, এখন সাউন্ড শোনা যাবে, খেয়াল করো। তাহলে দেখো এই dQ1 বাই টি মাইনাস dQ2 বাই টি, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখানে তো আমাদের জায়গার একটু সংকীর্ণতার জন্য আমরা পরবর্তী লাইনটা এখানে লিখবো, এখানে লিখি। তাহলে খেয়াল করো, আমরা আগেই লিখছি যে dQ1 ইকুয়াল টু dQ2। তাহলে দেখো আমরা যদি এখান থেকে 1 বাই টিটা কমন নিয়ে নিই, dQ1 এর 1 ঠিক থাকলো, আর dQ2 এর জায়গায় আমরা কি dQ1 লিখতে পারি না? আমরা লিখতে পারি, dQ1 লিখতে পারি। তার মানে কি dQ1, তাহলে ইকুয়াল টু কত হবে, 1 বাই টি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে দেখো আমি তো কি দেখাতে চাচ্ছি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হবে কত, 0। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা কখনো চেঞ্জ হবে না, সেই প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত হবে, এন্ট্রপির পরিবর্তন হবে 0। দেখো কারো এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখন এখন কি শোনা যাচ্ছে, আমাকে একটু বলো যে এখন শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু বলো। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, দেখো আহ, আশা করি বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম হওয়ার কথা না। কারো যদি প্রবলেম হয় বা শুনতে পাও নাই,
আমি আবার বলতেছি, তা আমি আবার একটু বলে দিই। দেখো আমরা ফার্স্ট এখানে কি করলাম, এখানে কিছুই করি না, এখানে ফার্স্টে হচ্ছে DS1 বের করলাম। তো এ থেকে বি তে যাইতে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে dq1/t, যেহেতু প্লাস প্লাস লিখলাম। তারপর DS2 বের করলাম, মানে বি থেকে এতে রিটার্ন আসতে কি হলো -dq2/2। এখন আমরা 1 থেকে 2টাকে বাদ দিলাম, আর কিছুই করলাম না, তাহলে কি হবে DS1 DS2। আমরা 1 থেকে 2টাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমরা এখানে লিখে দিছি যে dq1 = dq2। তাহলে আমরা এই dq2 এর জায়গায় আমরা কি করতে পারি, dq1 লিখতে পারি। তার মানে দুইটা যেহেতু সমান, আলটিমেটলি কি হবে, 0 হবে। তো আমাদের এটা, এই জিরোটা বোঝায় কি, জিরোটা বোঝায় হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তোমার এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপি 0 মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খল নাই। তার মানে আমরা বলতেই পারি এখান থেকে যে প্রত্যাবর্তী হচ্ছে একটা সুশৃঙ্খল প্রক্রিয়া। কি বলতে পারি, সুশৃঙ্খল প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, সুশৃঙ্খল প্রক্রিয়া, এটা আসলে বিশৃঙ্খল প্রক্রিয়া না। কিন্তু আমরা দেখবো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটা বিশৃঙ্খল প্রক্রিয়া, আমরা একটু পরে প্রমাণ করবো, এবং সেখান থেকে তোমাকে দেখাবো যে দুনিয়াটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে একটু বলো যে তোমাদের এখন কারো কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমি মুছে ফেলবো, আর এই অংশটা মুছে ফেলবো, কারণ আমাদের বোর্ডে জায়গা একটু কম, এই জন্য আমি মুছে ফেলবো। আচ্ছা, যাদের যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা এক কাজ করো, তুমি ফেসবুক থেকে একবার বের হয়ে মানে ইয়ে করে সোজা কথা রিফ্রেশ করে আবার হচ্ছে ক্লাসে জয়েন করো, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আমি এটা মুছে ফেলবো, মুছে ফেললে তুমি কিন্তু আর উঠাইতে পারবা না, তার মানে একটু দ্রুত উঠাই নাও। নো প্রবলেম, আমি তাহলে এটা মুছে ফেললাম, কারণ আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জায়গা হবে না, এই জন্যই আসলে মুছে ফেলতে হবে। তাহলে দেখো এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তোমরা হচ্ছে এরকম প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী লিখে খাতার দুই পাশে লিখবা দুইটা, তাহলে পড়তে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি লেকচার শিটে এটা খুবই সুন্দর করে দিয়ে দিছি, দেখো একটা বক্সের মধ্যে দুই পাশে কিন্তু সুন্দর করে দেওয়া এই জিনিসগুলো দেওয়া আছে। ওকে, তো যারা হচ্ছে পাইছো তারা ইনশাল্লাহ তাদের আর সমস্যা হবে না, পুরো চ্যাপ্টারটাই তোমরা একসাথে পাইয়া যাবা। ওকে, আমরা এখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে আসবো। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে ভাইয়া প্রথম ক্ষেত্রে এ থেকে বি তে যাইতে এন্ট্রপির পরিবর্তনটা বের করব। DS1 এ থেকে বি তে যাইতে কত হয়, প্লাস dq1/t। আচ্ছা, তারপরে DS2 বি থেকে সি তে আসতে কত হবে, -dq2/t। ওকে, নো প্রবলেম, আমরা জাস্ট আগের মতো করব, ডিএসটা বের করব, ডিএসটা বের করব। পরিবর্তন, তাহলে DS1 DS2 আগের হিসাব, DS1 কত, প্লাস dq1/t -dq2/t। ওকে, আমরা জাস্ট আগের হিসাব করতেছি, আর কিছুই করতেছি না। এখন এখানে কি করব, এখানে 1/t টা কমন নিব, তাহলে প্লাস dq1 -dq2। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে খেয়াল করো, তারপরে আমরা বোর্ডের এই সাইডে দেখাই, হয়তো দেখা যাবে না অনেকের স্ক্রিনে। তারপরে কি আসবে, এই 1/t টা কমন নিলে দেখো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে dq1 গ্রেটার দেন dq2। তার মানে তুমি dq1 এর মান যদি 5 ধরো, dq2 কে অবশ্যই কি ধরতে হবে, 5 থেকে কম ধরতে হবে। তুমি 4 ধরতে পারো, 3 ধরতে পারো, 4.5 ধরতে পারো। তার মানে সোজা কথা আমরা বুঝতেছি এটার মানটা কি আসবে, অলওয়েজ পজিটিভ আসবে। এই মানটা অলওয়েজ কি আসবে, অলওয়েজ পজিটিভ আসবে, তুমি কখনোই নেগেটিভ আনতে পারবা না। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে খেয়াল করি আমরা, তাহলে খেয়াল করি, দেখো তো পজিটিভ আসছে, এটা থেকে আমরা কি বুঝি, তাহলে দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির মানটা আসতেছে হচ্ছে পজিটিভ, আমাদের এন্ট্রপির মানটা আসতেছে হচ্ছে পজিটিভ, যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া ছিল 0। পজিটিভ মানে কি, মানে হচ্ছে যে বিশৃঙ্খলা অনেক বেড়ে যাচ্ছে, বিশৃঙ্খলা অনেক বেশি। এখন খেয়াল করো আমাদের প্রাকৃতিক যে প্রক্রিয়াগুলো আছে সেই সকল প্রক্রিয়া হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে প্রতিটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কি এরকম পজিটিভ ভ্যালু আসতেছে। তো দেখবা দুনিয়ার সকল বিশৃঙ্খলা যখন একসাথে হবে, বিশৃঙ্খলা একসাথে হইতে হইতে একসময় কি হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে আমাদের সেই দুনিয়া ধ্বংসের ইকুয়েশন, যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে দুনিয়া একসময় ধ্বংস হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে প্রাকৃতিক সকল প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা একটা প্রক্রিয়ার জন্য যদি বিশৃঙ্খলা এত বেশি হয়, সব প্রক্রিয়ার জন্য আলটিমেটলি কি হবে, অনেক বেশি হয়ে যাবে, এবং আলটিমেটলি কি হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম থাকার কথা না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কে জানি একটা কোশ্চেন করলো, কে জানি একটা কোশ্চেন করলো যে আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো,
হ্যাঁ, শৈবাল একটা কোশ্চেন করছে যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো না কেন। হ্যাঁ, তুমি এখানে প্লাস হিসাব করতে পারো, মাইনাসটা আসলে কিছু আসে যায় না। কেন আসে যায় না? কারণ হচ্ছে দেখো, আমরা বেসিক্যালি এখানে পজিটিভ দেখাবো। ধরো আহ, আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে তো মাইনাস করলাম, বা তুমি হচ্ছে যদি প্লাসও করো। আমি আবার একটু বলি, যদি প্লাসও করো তাহলে কিন্তু প্রবলেম নাই। যখন প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে করছিলা, সেখানেও কিন্তু আমরা আসলে প্লাস করছিলাম। আমি বলি প্লাস করছিলাম, মাইনাস মানে মাইনাস বলতে হয়েছে কারণ ওই যে মাইনাস চিহ্ন দেওয়ার কারণে বেসিক্যালি আমরা কি করছিলাম, যোগ করছিলাম। কেন? কারণ আমাদের তো আগে মাইনাস ডি কিউ টু আছে, তাহলে এটাকে যোগ করো, যোগ করলে কি হবে, যোগ করলে আলটিমেটলি কি হবে, তোমার মাইনাসই থাকবে। এই জন্য বলছিলাম যে বিয়োগ করছি। এখানেও সেম, এখানে আসলে আমি বেসিক্যালি যোগ করছিলাম। কি করছি, যোগ করছি। তো যোগ করার কারণে যখন আমাদের এই পরবর্তীতে চিহ্নটা আসছে তখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এই জন্য আসলে ডিরেক্ট বলছিলাম, মানে বিয়োগ করে দিছি। আশা করি বুঝতে পারছো, বুঝতে প্রবলেম থাকার কথা না। ওকে, আশা করি বুঝতে পারছো। যারা বলতেছে সেম কোশ্চেন, এখন আশা করি বুঝতে পারছো। আমরা আসলে সেখানে যোগ করছিলাম, মানে তোমার মাইনাস কেন বলছি, কারণ ওই যে একটা মাইনাস আছে, তো আলটিমেটলি আমার সূত্রে তো মাইনাস আসবেই, এই জন্য বলছিলাম বিয়োগ করছি। দেখো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও। আশা করি এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো। ওকে, বুঝছি ভাইয়া। আমি মাইনাস কেন বলছি, মাইনাস বলছি কারণ ডিরেক্ট, কারণ আমাদের এখানে মাইনাস চলে আসতেছে, এই জন্য আসলে বলা মানে বিয়োগ করছি। কিন্তু আসলে তো করলাম যোগ, সেটা তোমাকে একটু, আমি ভাবছি তোমরা বুঝবা, এই জন্য আর বলি নাই। ওকে, আমরা আমরা তাহলে এতটুকু পর্যন্ত দেখলাম, এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। ওকে, যারা হচ্ছে যারা ক্লাস করতেছো তারা অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তারাও যাতে ক্লাসে জয়েন করতে পারে। ওকে, আমরা আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাব। ওকে, আমাদের পরবর্তী টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা সেই টপিকগুলো তোমাকে এখন একটু দেখাই দিব। নো প্রবলেম। ওকে, আমি তাহলে মুছে দিলাম। এই যে টপিকটা তোমাকে পড়ালাম, এটা তোমার সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনুধাবনমূলক কোশ্চেনে এই টাইপের কোশ্চেন আসে। দেখা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন জিরো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তোমার এন্ট্রপির পরিবর্তন পজিটিভ কেন, তারপর আসতে পারে যে তোমার পৃথিবী এই এক সময় ধ্বংস হয়ে যাবে, গাণিতিকভাবে প্রমাণ দাও। এগুলো কিন্তু আসতে পারে। তো এগুলা কিন্তু আমরা 4-5টা কোশ্চেন একসাথে পড়ে ফেলছি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। সমুষ্ণ প্রক্রিয়ায় যে তাপগতিবিদ্যার সূত্রগুলো পড়ছি, এই সূত্রগুলোর ব্যবহার করব। যদিও প্রমাণগুলা আহ, সব দেখানো দরকার নাই, আমি কয়েকটা দেখাই দিই। সমুষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। দেখো, সমুষ্ণ প্রক্রিয়ায় তার মানে এখানে আমাদের তাপমাত্রা কি, তাপমাত্রা ফিক্সড, তাপমাত্রা কখনো চেঞ্জ হয় না। তাহলে খেয়াল করি, আমরা আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সম্পর্কে আমরা জানি কি, যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এবং আমরা যে ডি ইউ প্লাস ডি ডব্লিউ সমান জানি ফি ডিবি, এতটুকু আমরা জানি। তাহলে খেয়াল করো, এখন এই ডি ইউটা আমাদের জিরো হয়ে যাবে। কেন? কারণ দেখো আমাদের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। আমরা বলছিলাম যে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, যদি তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না। তার মানে আমাদের এখানে আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেন? আমি শর্ট নোট লিখে দিই, কারণ হচ্ছে টি চেঞ্জ হচ্ছে না, টি হচ্ছে কি, অপরিবর্তনীয়। ওকে, টি ফিক্সড আমি লিখে দিলাম। টি যেহেতু ফিক্সড, তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তিরও কোনো চেঞ্জ হবে না। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বুঝতে প্রবলেম থাকার কথা না। কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও তো, এই অংশটা বুঝতে পারছো কিনা। যদি এই অংশ না বুঝো আমি তাহলে সামনে আগাইতে পারবো না। ওকে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো। আচ্ছা, খেয়াল করো। আহ, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখো, তো আমরা তার মানে এখান থেকে কি দেখতেছি, তার মানে এখান থেকে দেখতেছি যে সমুষ্ণ প্রক্রিয়ায় তুমি যে পরিমাণ তাপ দিবা সেই পরিমাণই কাজ পাবা, কাজ পাবা। ওকে, তার মানে ডি ডব্লিউ, যে পরিমাণ তাপ দিবা সেই পরিমাণ কাজ পাবা, এখানে কোনো সিস্টেমিক লস হচ্ছে না। আমরা তো এখন সমস্ত প্রক্রিয়ায় কাজের পরিমাণ হিসাব করব, তাহলে বি টু বাই বি ওয়ান ইন্টিগ্রেশন করবো, আর লিখবো হচ্ছে ফি ডিবি। কি লিখবো, ফি ডিবি। তো আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে তোমার ফি বি ইকুয়াল টু এন আর টি। এখান থেকে ফিটা যদি রাখো তাহলে এন আর টি বাই কি পাবো, বি পাবো, এন আর টি বাই বি। তো আমরা এই ফি এর জায়গায় আমরা এই জিনিসটা লিখবো,
এন আর টি বাই বি এটা আমরা লিখবো ইন্টু ডিবি। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট সেকশনে জানাও, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, কারো সমস্যা থাকলে আমাকে একটু দ্রুত জানাও যে এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই এন এটাও কিন্তু ফিক্সড, আর এর মানও ফিক্সড, টি এর মানও ফিক্সড। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা এই এন আর টিটাকে বের করে নিয়ে আসতে পারি। তারপরে আমরা যদি বি টু বাই বি ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, ডিবি বাই বি। তো এটা সেম আগের মতো, গত ক্লাসেও দেখাইছিলাম। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে আসবে কি লন বি আসবে, লন বি আসবে বি টু বি ওয়ান। ওকে, দেখো এতটুকু এই অংশটা কেউ বুঝছো কিনা, এই অংশটা বুঝছো কিনা? যাদের ইন্টিগ্রেশন নিয়ে মোটামুটি আইডিয়া আছে তারা বুঝতে পারবা। ওকে, প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, ক্লাস কি কোনো নির্দিষ্ট টাইমে নেই কিনা? আপাতত হচ্ছে এই কয়েকদিন, মানে এই কয়েকদিন একটু টাইমটা আমি বলে দিই, মানে আগের দিন বলে দিই যে কয়টায় ক্লাস নিব। তো তুমি যদি গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখো তাইলে তুমি পাবা। এরপর থেকে ধরো এক দুই সপ্তাহ বা এই সপ্তাহ গেলে পরের সপ্তাহ থেকে আমরা হচ্ছে রুটিন করে দিব, তখন একটা নির্দিষ্ট টাইমেই ক্লাস হবে। ওকে, তখন একটা নির্দিষ্ট টাইমে ক্লাস হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এন আর টি লন বি টু বাই বি ওয়ান, এই একটা সূত্র আমরা পাচ্ছি। দেখো তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, ডব্লিউ ইকুয়াল টু এন আর টি লন বি টু বাই বি ওয়ান। ওকে, এই হচ্ছে আমাদের সূত্রটা। আমরা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। তোমাকে বলবে যে সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে তুমি কৃত কাজের পরিমাণ হিসাব করো, তখন সেখান থেকে কি তুমি এভাবে বের করতে পারবা। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, নামাজের বিরতি দেওয়া হবে কিনা? না, নামাজের বিরতি আবার দেওয়া হবে না, কারণ আমাদের ক্লাসটা হয়তো আর 15 থেকে 20 মিনিট চলবে। তো তুমি 15-20 মিনিট পর নামাজ পড়লে খুব বেশি প্রবলেম হবে না। ওকে, তো দেখো তার মানে এই সূত্রটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ডব্লিউ ইকুয়াল টু জ্ঞান আর টি লন বি টু বাই বি ওয়ান, বি টু বাই, সরি আমি এখানে বি টু লিখে ফেলছি, বি টু বাই বি ওয়ান হবে। আচ্ছা, দেখো কারো বুঝতে প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানাও। হ্যাঁ, এটা এটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ওকে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। তারপর আমরা পড়াবো হচ্ছে যে সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার এবং সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। ওকে, খেয়াল করি। ওকে, আমাদের ক্লাস আর বেশিক্ষণ চলবে না, আমরা ক্লাস আজকে শেষ করে দিব। তো এতটুকু পর্যন্ত একটু খেয়াল করতে হবে। 10-15 মিনিট, 10-15 মিনিট পরে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আমরা তাহলে সম আয়তন প্রক্রিয়ায়, আচ্ছা আমি ওইটা পুরোটা নাম মুছলে হইতো, আবার কষ্ট করতে হচ্ছে। তাপগতিবিদ্যার, আচ্ছা খেয়াল করো, দেখো আমরা জানি হচ্ছে তোমার যে ডি ডব্লিউ সমান ফি ডিবি, আমরা এটা জানি না ডি ডব্লিউ সমান কি, ফি ডিবি। যেহেতু এখানে আয়তন সমান, আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের এখানে কিন্তু কৃত কাজেরও কোনো চেঞ্জ হবে না। মানে এটা আসলে কি বোঝায়, এই ডি ডব্লিউ সমান জিরো, এটা তোমাকে কি বোঝাচ্ছে আমি একটু তোমাকে এটা একটু বুঝাই, এটা একটু খেয়াল করতে হবে। দেখো সম আয়তন, আচ্ছা কাজ জিরো, তুমি এখন জিজ্ঞেস করতেই পারো কোন টাইপের কাজ জিরো, মানে তার মানে ওই সিস্টেমের কোনো কাজই হবে না এরকম না। ধরো এই সিস্টেমটা এরকম, এটার আগে একটা আয়তন আছে ধরলাম বি, এখন সমায়তন বলতে বোঝাচ্ছে এটার আয়তনটা কোনো চেঞ্জ হবে না। ধরো আয়তনটা তো এরকম চেঞ্জ হতে পারতো, এরকম চেঞ্জ হতে পারতো, ধরলাম এই চেঞ্জটা হচ্ছে ডিবি, এই চেঞ্জটা নাই, এই চেঞ্জটা হবে না। ওকে,
এই ডিভি ইকুয়াল টু কি 0, মানে কোনো চেঞ্জ হবে না। তার মানে আগের আয়তন আছে না, এই আগের আয়তনে কিন্তু কাজ হবে, আগের আয়তনে কাজ হবে, মানে এই অংশে কিন্তু কাজ হবে। কিন্তু এই ডিভি ইকুয়াল টু ডিডব্লিউ ইকুয়াল টু 0 এটা বোঝাচ্ছে কি ভাইয়া, বাহ্যিক কোনো কাজ হবে না। এটা তোমাকে বুঝতে হবে, যখন এমসিকিউতে আসবে তখন তুমি এই জিনিসটা আর বলতে পারবে না। তার মানে বাহ্যিক কোনো কাজ হবে না, মানে তোমাকে বোঝাচ্ছে এখানে বাহ্যিক কাজ 0 কিন্তু অভ্যন্তরীণ কিন্তু কাজ হচ্ছে, অভ্যন্তরীণ কাজ অবশ্যই হবে। ওকে, তার মানে দেখো এখানে কি হচ্ছে, আমাদের বাহ্যিক কোনো কাজ হচ্ছে না। আমরা বলতে পারি যে বাহ্যিক কাজটা হচ্ছে কত, বাহ্যিক কাজটা হচ্ছে 0, কিন্তু আমাদের অভ্যন্তরীণ কাজ কিন্তু আছে, অভ্যন্তরীণ কাজ আছে, সেটা একটু বুঝতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি গ্রাফ দেখি, যদি আমাদের গ্রাফ দেখানোর দরকার নাই, তোমাদেরকে অনেক গ্রাফ দেখানো হয়েছে। ধরো বইতে দেওয়া আছে যে ফি বনাম বি গ্রাফ কেমন হবে। হ্যাঁ, সবাই নামাজ পড়তে গেছে, কোনো সমস্যা নাই, আমরা ক্লাসটা শেষ করে দিব, যারা পড়তে গেছে পড়ুক, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখো, আচ্ছা এখন আমরা যে ফি বনাম বি গ্রাফ, যদি এই সমায়তনের ক্ষেত্রে ফি বনাম বি গ্রাফ খেয়াল করি কি হবে, দেখো ফি বনাম বি গ্রাফ মানে সম আয়তন, যেহেতু আয়তনটা কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে আয়তনটা কখনো চেঞ্জ হবে না। ফি বনাম বি গ্রাফটা কি হবে, আমাদের ফি বনাম বি গ্রাফটা হবে ওয়াই অক্ষে সমান্তরাল। ওকে, ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে আমরা বুঝতে পারছি যে এতটুকু পর্যন্ত। অর্থাৎ আমাদের এই, আমার মেইন উদ্দেশ্য ছিল এটাই, জিরোটা আসলে কি বোঝায়। জিরোটা যখন তোমরা পড়ো, তোমরা ভাবো যে হচ্ছে মনে হয় ওই সিস্টেমে কোনো কাজই হয় না, ওই সিস্টেমে কোনো কাজ হয় না, কিন্তু আসলে ব্যাপারটা না, অভ্যন্তরীণ কাজ কিন্তু হবে, বাট বাহ্যিক কাজ হবে না, এই জন্য এটা জিরো বোঝায়। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানাও আমাকে, তাহলে আমি মুছে ফেলবো এটা। আচ্ছা, দ্রুত দ্রুত জানাও। আচ্ছা, কমে কমে যাওয়া বেড়ে যাওয়া আসলে কোনো সমস্যা নাই, কারণ আমরা সেই যখন 5 মাস আগে ক্লাস নিতাম তখন কিন্তু আমরা 200 250 স্টুডেন্টও ক্লাস করতাম। ওকে, তো এখানেও সেম, এখানেও সেম ক্লাস করবে, 1 মাস 2 মাস হয়তো এরকম থাকবে, এরপরে মানে এখানেও সেম ক্লাস করবে। তো এটা নিয়ে কোনো ইয়ে হওয়ার দরকার নাই, তুমি হচ্ছে নিজের পড়াটা পড়ো, তুমি নিজে কনসেন্ট্রেশন রাখো, অটোমেটিক সবকিছু মানে গ্রো হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন পড়বো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। কি পড়বো, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আমি জাস্ট এটা মুছবো, আগের অংশটা মুছবো, আর এই অংশটুকু মুছে দিব। আচ্ছা, সমচাপ প্রক্রিয়ায় খেয়াল করো, সমচাপ প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবার আগের মতো কাজ হিসাব করি, ডিডব্লিউ সমান কি ফি ডিবি। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি, ধরো ডিডব্লিউ B2 B1 লিমিট দিয়ে দিলাম ফি ডিবি। যেহেতু সমচাপ প্রক্রিয়া, তার মানে এখানে কি ফিটা কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে না সেটাকে অল টাইম বাইরে নিয়ে আসবা, তাহলে কত ডিবি। তার মানে আমরা আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ফি ডেল ভি লিখতে পারি। ওকে, আমরা লিখতে পারি। তাহলে আমাদেরকে এটা কি বোঝাচ্ছে, যে যখন চাপটা সমান থাকবে তখন আমরা কাজের পরিমাণ কিভাবে বের করব, যে সমচাপ প্রক্রিয়ায় কাজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পরিবর্তন। জাস্ট চাপটাকে আয়তনের পরিবর্তন দিয়ে কি করে দিব, গুণ করে দিব। ওকে, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন দিয়ে গুণ করে দিব, আর কিছুই করব না। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত রেসপন্স করো, কারো প্রবলেম থাকলে দ্রুত রেসপন্স করো। আচ্ছা, আশা করি প্রবলেম নাই, ক্লিয়ার। আমি তাহলে মুছে ফেলবো। ওকে, আমি মুছে ফেলতেছি। আমরা এখন তাপীয় সিস্টেম নিয়ে পড়বো, আমরা তাপীয় সিস্টেম নিয়ে পড়বো। এটা মুখে মুখে বলে দিলে হয়, তারপরে তোমাকে একটু দেখাই দিই, কারণ এখান থেকে এমসিকিউ আসে তো। আচ্ছা, দেখো তাপীয় সিস্টেম, তো তাপীয় সিস্টেম তোমার 3 রকমের হইতে পারে। একটা হইতে পারে উন্মুক্ত সিস্টেম, হইতে পারে বদ্ধ সিস্টেম, আর একটা বিচ্ছিন্ন সিস্টেম। আমরা যাই হোক, আমরা উন্মুক্তটা খেয়াল করি। উন্মুক্ত, উন্মুক্ত সিস্টেম হচ্ছে ধরো এই এটা হচ্ছে তোমার রুম, এটা হচ্ছে তোমার রুম, এখানে একটা দরজা আছে,
এটা তোমার পাশের রুম। তো তুমি দরজা দিয়ে কি করতে পারো, যাতায়াত করতে পারো, ঠিক আছে। এবং তুমি ধরো দরজায় যাতায়াত করতে পারো, আরেকটা ব্যাপার তুমি হচ্ছে যখন তোমার রুমে বসে কথা বলো বাইরের রুমে শোনা যায়। তার মানে দেখো যে সিস্টেমে তোমার শক্তি এবং ভর দুইটাই বিনিময় হয় সেটা হচ্ছে কি উন্মুক্ত উন্মুক্ত সিস্টেম। শক্তি প্লাস ভর দুইটাই বিনিময় হবে, সেটাই কি বলে, উন্মুক্ত সিস্টেম বলে। তাহলে এটা গেল হচ্ছে উন্মুক্ত সিস্টেম। আর আছে হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, তাহলে দেখো বদ্ধ সিস্টেমে কি হবে। বদ্ধ সিস্টেম হচ্ছে ধরো তুমি তোমার রুমে বসে চিল্লাচ্ছ, তুমি তোমার রুমে বসে হচ্ছে চিল্লাচ্ছ, তোমার চিল্লানিটা পাশের রুমে শোনা যায়, কিন্তু তোমাকে হচ্ছে কোনো কারণে তোমার মা হচ্ছে রুমে লক করে রাখছে, তুমি রুম থেকে বের হইতে পারবা না। তো তোমার একটা বর আছে, তার মানে তুমি যাইতে পারতেছো না, তাইলে কি বরের বিনিময় হচ্ছে না, কিন্তু তোমার চিল্লানি তো শুনতেছে, চিল্লাইতে কি লাগে, শক্তি লাগে, তার মানে শক্তির বিনিময় হবে, বরের বিনিময় হবে না, বরের বিনিময় হয় না। ওকে, মানে তুমি যাইতে পারবে না, কিন্তু তোমার শক্তি, তুমি যে চিল্লাচ্ছ সেটা কিন্তু যাইতে পারবে। আরেকটা আছে, সেটা কি, আরেকটা হলো যে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, আচ্ছা, বিচ্ছিন্ন মানে হলো আইসোলেটেড, মানে ভাই যেটা আসলে ডোন্ট কেয়ার, একটা ডোন্ট কেয়ার ভাব, এটাকে কেউ প্রভাবিত করতে পারে না। এটা আলটিমেটলি কি, অর্থাৎ এটা বর শক্তি কিছু বিনিময় করে না, মানে বর শক্তি কোনোটাই বিনিময় করে না। ওকে, এটা হচ্ছে একটা মানে ডোন্ট কেয়ার, ওর আসলে কিছুই আসে যায় না, বড় বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না। দেখো কেউ কারো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি বুঝতে পারছো, আমাকে একটু দ্রুত বলো, একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা আরেকটা টপিক দেখাবো, আরেকটা টপিক দেখাবো, এরপর হচ্ছে আমাদের আজকে ক্লাসে শেষ করে দিব। এবং রাত 9টায় হচ্ছে আরেকটা ক্লাস আছে চলতরিতের উপর, মিডিয়াম গ্রুপ থেকে। ওকে, মিডিয়াম গ্রুপ থেকে আসবে, আমি একটু পরে হচ্ছে সেটার দিয়ে দিব। আচ্ছা, বিচ্ছিন্ন যেটা, দেখো বিচ্ছিন্ন যেটা সেটা হচ্ছে কি, তুমি মানে এটাতে বর শক্তি কোনো কিছুই বিনিময় হয় না। কেমন, যেমন ধরো আমি তোমাকে এই সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসলাম, তখন তুমি সেখান থেকে চিল্লাচ্ছ, তোমার চিল্লা নিয়ে কেউ শুনতেছে না, তুমি সেখান থেকে আসতেও পারবে না, তার মানে কি তুমি এখন বিচ্ছিন্ন অবস্থায় আছো। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পড়বো হচ্ছে লাস্ট টপিক, মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা নিয়ে পড়বো, লাস্ট টপিক আজকে। এটা একটু বুঝতে হবে, একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে এটা নিয়ে। ছোটকালে তোমরা একটা সূত্র পড়ছিলে, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, অনেকের মনে আছে অনেকের মনে নাই। আচ্ছা, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, সেই সূত্রটাই এখন একটু বড় হয়ে গেছে, কি হয়ে গেছে, এখন একটু বড় হয়ে গেছে। তো বড় হয়ে দেখো সূত্রটা কি হয়েছে, কিউ এর জায়গায় হয়ে গেছে ডেল কিউ, এম এর জায়গায় হয়ে গেছে এন, এস এর জায়গায় তোমার সি দিছে, অথবা কোনো বইতে এস দেওয়া, তোমাদের এখানে কি দেওয়া, তোমাদের এখানে সি দেওয়া। ওকে, সি দেওয়া, তারপরে ডেল থিটার জায়গায় ডেল টি দেওয়া। দেখো, তো সূত্রটা আলটিমেটলি দাঁড়ায় কি, ডেল কিউ ইকুয়াল টু এন সি ডেল টি, অথবা সিটাকে কমন নিলে দাঁড়ায় কি, যে ডেল কিউ ইকুয়াল টু এন ডেল টি। দেখো তোমাদের সেই ছোটবেলার সূত্রটাই কিন্তু এখানে, আমি জাস্ট এটা তোমাকে মনে রাখার সুবিধাতে দেখাইলাম, এখন আমরা এটা নিয়ে পড়াবো। ওকে, আমাদের সেই টপিকের নাম হচ্ছে কি, যে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আমি তোমাকে সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি, এটা হচ্ছে দেখালাম যে কিভাবে ছোট কাল থেকে বড় কালে আসলা, সেটা দেখালাম। ওকে, ছোট কাল থেকে বড় কালে আসলা, তারপরে খেয়াল করি, দেখো এখান থেকে আমি তোমাদেরকে পড়ানোর সময় সবসময় বলি, একটা সূত্রে, একটা সূত্র ধরো এরকম আছে যে সি ইকুয়াল টু ডেল কিউ এন ডেল টি। যখন একটা সূত্র এরকম থাকবে, সেই সূত্রটাকে যখন তুমি সংজ্ঞায়িত করবা, কিভাবে করবা, যারা আমার আগের স্টুডেন্ট তাদের অবশ্যই পারার কথা, কারণ আমি শিখেছিলাম, একটা সূত্রের নিচে যে থাকবে তাকে হচ্ছে আগে বলবা, বাংলা সংজ্ঞা প্রথমে বলবা। তার মানে নিচে আছে এন, তার মানে কি, এক মোল কোন গ্যাসের তাপমাত্রা ঠিক আছে টি, তার মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন, কারণ তাপমাত্রার পরিবর্তন যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা কিন্তু 1 কেলভিনের সমান, এটা আমরা জানি। তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে
এবার আমরা উপরে যাব, যে পরিমাণ উপরে কি আছে ডেল কিউ, তার মানে কি যে পরিমাণ তাপের দরকার তাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ওকে, এই হচ্ছে আসলে আমাদের সংজ্ঞা। মানে আমরা যখন 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার তাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আমি দেখো আমি জাস্ট এখান থেকেই বের করছি, এই সূত্র থেকেই বের করছি, এবং সূত্রটাও কিন্তু আমি মুখস্থ করি না, সূত্রটা আমি 9-10 থেকে নিয়ে আসছি। দেখো এই 9-10 এর সূত্র, নবম দশম শ্রেণীর সূত্র থেকে আমি কি করছি। তাহলে তুমি শিখছোটা কি ইন্টার ওইটা কিছুই তো শিখলা না, নবম দশম শ্রেণীর সূত্র, সেখান থেকে আমি তোমাকে কি ইন্টারের পরে নিয়ে আসলাম। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা, কারো বুঝতে প্রবলেম থাকলে আমি একটু জানাও। আচ্ছা, এখন এখানে যদি একক বলে যে ভাই একক কি হবে, ধরো এটা এটা হচ্ছে জুল, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে ক্যালভিন, এবার নিজে বের করতে পারবা কি হয় জুল পার ক্যালভিন পার মোল। ওকে, এই আসলে একক, আর কিছুই না। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তখন কি হবে, এখানে সি এর জায়গায় জাস্ট ফায়ার করায় ফি দিয়ে দিবা। যদি বলে স্থির আয়তনে, এখানে ফায়ার করায় বি দিয়ে দিবা। আর বাংলা সংজ্ঞায় কি করবা, জাস্ট চাপে বললে আগে নিয়ে আসবা স্থির চাপে, আয়তনে বললে আগে নিয়ে আসবা স্থির আয়তনে, আর কিছুই না। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো বুঝতে প্রবলেম থাকার কথা না, এতটুকু পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে কারো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তানভীর হোসেন একটা গ্রুপের লিংক শেয়ার করছো। তানভীর, তুমি আসলে একটু পরেই ব্যান খাবা। কোনো লিংক শেয়ার করবে না, কারণ লিংক শেয়ার করলে গ্রুপ মানে গ্রুপের প্রবলেম হয়। তোমার এই যে গ্রুপ হচ্ছে, লিংক শেয়ার করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মানে ফেসবুক গ্রুপটাকে ইয়ে করে দিতে পারে, তোমার রিমুভ করে দিতে পারে, এরকম প্রবলেম হয়। ওকে, তো কেউই আসলে লিংক শেয়ার করবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো আমাদের আগের ক্লাসটা মানে সরি নেক্সট নেক্সট ডে যে ক্লাসটা আমাদের তাপগতিবিদ্যা লেকচার 5 কেউ মিস দিবা না, কারণ আমরা কার্নো ইঞ্জিন নিয়ে পড়বো। কার্নো ইঞ্জিন, আমি তোমাকে জাস্ট নর্মাল এটা দেখাই যে আমার লেকচার শিটে কার্নো ইঞ্জিন নিয়ে আমি 3 পৃষ্ঠা লিখছি, 3 পৃষ্ঠা আলোচনা আছে, কিন্তু বইয়ে কতক্ষণ আছে, বইয়ে হালকা একটু আলোচনা আছে, তার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, কখন মিস দেওয়া যাবে না। তোমার সৃজনশীল আসবে, সবকিছুই আসবে, সব জায়গায় লাগবে। ওকে, আমাদের আজকের ক্লাস এতটুকুই, এবং রাত 9টায় হচ্ছে চলতরিতে ক্লাস অবশ্যই থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।